এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের যে বিশেষ উপশাখাটি আলোচনা করছিলাম, অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির, তার আজ অন্তিম পর্ব। এই পর্বে আমরা মধ্য বাংলার যে শেষ পর্বটি অন্ত মধ্য বাংলার বিষয়টি আলোচনা করব। এই আলোচনার মূলে আমরা দেখিয়েছি যে শ্রী চৈতন্যদেব ছিলেন মধ্য বাংলার প্রাণকেন্দ্র এবং তার পরবর্তী জীবনটি বা তার যে তাকে নিয়ে যে অনুসরণ করা হয়েছে যে সমস্ত কাব্য সাহিত্য বা কিছু আগেও রচিত হয়ে থাকতে পারে, সেগুলোকে নিয়ে আমরা মধ্য বাংলার মধ্য বাংলার অন্তিম পর্বটি রচনা বা আমরা আলোচনা মধ্যে অগ্রসর হচ্ছি। এই পর্যায়ে যে সাহিত্যগুলি আমাদের বিশেষভাবে চোখে পড়বে সেগুলি হলো তার মধ্যে অন্যতম, সেগুলির মধ্যে নয় শুধু, তার মধ্যে অন্যতম হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যে প্রধানত আমরা দেখেছি যে মঙ্গল কাব্যগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার মধ্যে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন এবং অন্নদামঙ্গল। এর মধ্যে শিবায়নটি সিলেবাসের থেকে একটু বহির্ভূত, তবুও সচেতন পাঠক একটু জেনে রাখলে ভালো হয়। এখন মনসামঙ্গল, এই মঙ্গল সব শব্দগুলোর শেষে মঙ্গল শব্দটি যুক্ত হয়েছে। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল সবেরই মঙ্গল কথাটি যুক্ত হয়েছে। এই মঙ্গল কথাটির অর্থ এবং কেন এই কাব্যকে মঙ্গল কাব্য বলা হচ্ছে এর বিস্তৃত আলোচনা আছে। সে আলোচনায় প্রবেশ না করে আমরা এইটুকুই বলতে পারি যে এক ধরনের লৌকিক দেবদেবী আছেন। সেই দেবদেবীরা পৌরাণিক দেবদেবী নন, কিন্তু তারা মর্তে এসে পুজো প্রচারের জন্য অবতীর্ণ হন। এই একই ধারাবাহিকতায় এই কাব্যগুলি মোটামুটি পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত লেখা হয়েছে এবং পরবর্তীকালে অনুসৃত হলেও আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এটি অষ্টাদশ শতকে সমাপ্ত হচ্ছে। মনসামঙ্গল কাব্য থেকে শুরু করে সব মঙ্গল কাব্যেই প্রধান বৈশিষ্ট্য চারটি। সেই চারটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হলো বন্দনাখণ্ড, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর সঙ্গে পিতা মাতা গুরু ইত্যাদির বন্দনা করেছেন কবি। দ্বিতীয় পর্যায়টি হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ, অর্থাৎ গ্রন্থটি অর্থাৎ বইটি কেন তিনি লিখছেন, এর জন্য তিনি বিশেষ বিশেষ কারণ সব লেখকেরাই নিজেদের মতো করে দিয়েছেন। 3 নম্বরটি হচ্ছে দেবখণ্ড, অর্থাৎ দেবতাদের যে জীবন বা স্বর্গের যে অবস্থা, সেখান থেকে কোনো একজন স্বর্গের দেবতা বা নর্তকী গন্ধর্ব তাদেরকে অভিশাপগ্রস্ত করে মর্তে পাঠানো হয়েছে এবং নরখণ্ডের সেই স্বর্গভ্রষ্ট দেবতা মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত দেবীর বা দেবতার পুজোর শেষে তাকে আবার স্বর্গে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মোটামুটি একটা 4টে বিষয়ের ছক করা হয়েছে। এছাড়াও অনেক লক্ষণ বৈশিষ্ট্য আছে, সেগুলি নিয়ে আর আমরা এখন বিস্তৃত আলোচনা করব না, কারণ নাম্বারের বেসিসে সময়ের যে বিষয়টি রয়েছে। এখন আমরা মঙ্গল কাব্যের মধ্যে মনসামঙ্গলে চলে যাব। মনসামঙ্গলের কাহিনী একটি মাত্র কাহিনী, অর্থাৎ সেখানে নায়ক চাঁদ সদাগর, যিনি শৈব এবং তিনি ছিলেন মনসার বিরুদ্ধে, কিন্তু নানা পাকচক্রে তাকে শেষ পর্যন্ত পুত্র এবং পুত্রবধূ বেহুলা এবং লক্ষিন্দরের অনুরোধে তাকে পুজো করতে হয়, মনসাকে মেনে নিতে হয় এবং তারপর থেকে দেবী মনসার পূজা প্রচলন হয়। এর একটি কাহিনী। এ কাহিনী বিস্তৃতভাবে বর্ণনার আছে, কিন্তু সেটি সচেতন পাঠক এখনকার দিনের যে এআই আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সি, সেখান থেকেও তারা জেনে নিতে পারবে। ফলে আমি আর ওই দিকে প্রবেশ না করে এখানকার মুখ্য কয়েকজন কবির কথা আমি আলোচনা করব। এই মনসামঙ্গলের কবিদের যে দেখা যায় তার মধ্যে বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই এবং বর্ধমানের কবি কেতকা দাস ক্ষেমানন্দ ছাড়াও বহু কবির নাম উল্লেখ আছে এবং সেই সব কবিরা প্রধানত তাদের যে বিষয়টি ওই চাঁদ সদাগরের কাহিনী, অর্থাৎ এই যে মূল থিমটা ছিল কিন্তু পদ্মপুরাণ। এই পদ্মপুরাণকে কেন্দ্র করে নিজেদের মতো করে বাংলা ভাষায় পাঁচালি বা পয়ারের ছন্দে গানের আকারে এটা পরিবেশন করা হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে
যে অত্যন্ত বিরোধী হওয়া সত্ত্বেও চাঁদ সওদাগর মনসার কাছে শেষ পর্যন্ত পরিণত হয়েছে। এইভাবেই মনসা মঙ্গল কাব্যগুলি শেষ হয়েছে। পরবর্তীকালে আমরা দ্বিতীয় যে মনসা মঙ্গল কাব্যর কথা বলবো, সেই মঙ্গল কাব্যটির নাম চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্য এর কিন্তু দুটি কাহিনী। মনসা মঙ্গলে যেমন একটি কাহিনী ছিল, চণ্ডীমঙ্গলে এসে দুটি কাহিনী। একটি কাহিনীর নাম হচ্ছে কালকেতু ফুল্লরার কাহিনী, অর্থাৎ এটাকে আখেটিক খণ্ড বলা হয়। আখেটিক শব্দের অর্থ ব্যাধ। আর অন্যটির নাম হচ্ছে বণিক খণ্ড, অর্থাৎ সেটা বণিকদের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এখন এই কালকেতু এবং ফুল্লরা এরা স্বর্গভ্রষ্ট, এসে স্বর্গভ্রষ্ট দেবদেবী এখানে ব্যাধের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং দেবী চণ্ডী যিনি ছিলেন পশুদের দেবতা, সে পশুদের রক্ষা করার জন্য নানাভাবে কালকেতুকে সুযোগ সুবিধা করে দিয়েছে এবং তাকে রাজ্য প্রতিষ্ঠা করে রাজা বানিয়ে দিলেও শেষ পর্যন্ত সে রাজ্য ধরে রাখতে তারা সম্ভব হয়নি, কারণ মুরারিশীল এবং ভাঁড়ু দত্ত নামক দুজনের পাল্লায় পড়ে তাকে শেষে কলিঙ্গ রাজা তাকে জেলে বন্দি করে এবং শেষ পর্যন্ত দেবী চণ্ডীর কৃপায় তিনি ছাড়া পান এবং চণ্ডীর পুজো এবং তার যে প্রসার সেটা মর্তে প্রচলিত হয়। এটি হলো গিয়ে আমাদের আখেটিক খণ্ড। আখেটিক খণ্ডের বিস্তৃত আলোচনা আছে, সচেতন পাঠক একইভাবে জেনে নিতে পারবে। এর যে বণিক খণ্ডটি ধনপতি এবং শ্রীমন্ত, ধনপতি সওদাগর তার পুত্রের নাম শ্রীমন্ত। এই ধনপতি এবং শ্রীমন্ত এরা দুজনেই ছিল কিন্তু বণিক। এই বণিকেরা শ্রীলঙ্কা যাওয়ার পথে এই অংশে একটি বিষয় কিন্তু খুবই সচেতন পাঠককে লক্ষ্য করতে হবে। এখানে কমলে কামিনী বলে একটি দৃশ্য দেখা গেছে, যেটা সমুদ্রের ওপর নৌকা যাত্রার সময় প্রথমে এটি দেখেছিল ধনপতি সওদাগর। পরবর্তীকালে পিতার উদ্দেশ্যে যাত্রা করার সময় তার পুত্র তিনিও এটা দেখতে পান এবং পরবর্তীকালে ধনপতির যে স্ত্রী খুল্লনা এবং যে লহনা, তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কিন্তু সমাপ্তি ঘটেছে, সমাপ্তি ইতি টানা হয়েছে এবং শেষ পর্যন্ত পুত্র এবং পিতা তারা পুত্রবধূ সহকারে তারা দেশে ফিরে এসেছে এবং চণ্ডীর প্রচার এবং প্রসার এবং পুজো প্রচলিত হয়েছে। এই থিমের উপরে যারা মুখ্য কবি এই পর্বে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন গিয়ে মুকুন্দরাম চক্রবর্তী, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তাঁর কাব্যের নাম অভয়ামঙ্গল। একে নানা রকমের নাম দেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন গিয়ে তাঁর যে আত্মপরিচয়, সে আত্মপরিচয় দেখা যায় তিনি বর্ধমান জেলার তে তাঁর আবির্ভাব ঘটেছিল এবং সেই আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাঁর যে পিতা পুত্র এবং তার যে সংসার, তার সমস্ত পরিচয় আছে এবং সেখানে তিনি দেখা যাচ্ছেন যে রাষ্ট্রীয় যে বিড়ম্বনা, সে রাষ্ট্রীয় বিড়ম্বনার জন্য তাকে নিজের দেশ নিজের স্থান ছাড়তে হয় এবং শেষ পর্যন্ত তিনি গিয়ে মেদিনীপুরের বাঁকুড়া রায়ের কাছে উপস্থিত হন এবং বাঁকুড়া রায়ের যে পুত্র রঘুনাথ রায় তার কাছে তিনি গৃহশিক্ষক নিযুক্ত হন এবং সেই সুবাদে এবং ছাত্রের অনুরোধে তিনি এই মঙ্গল কাব্যটি অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেন। এই কাব্যের চণ্ডীমঙ্গল কাব্যের যে কবি মুকুন্দরাম চক্রবর্তী, তিনি কিন্তু যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। আমরা তুলনামূলকভাবে যখন আলোচনা করি তখন বলি যে মনসা মঙ্গলের কাহিনী হচ্ছে প্রথম শ্রেণীর, কিন্তু মনসা মঙ্গল কাব্যের কবিরা ছিলেন দ্বিতীয় শ্রেণীর। অপরদিকে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, কিন্তু এর কবিগণ ছিলেন প্রথম শ্রেণীর। চণ্ডীমঙ্গল কাব্যের আরেকজন কবির নাম ছিল দ্বিজ মাধব। তিনি হুগলি জেলার সপ্তগ্রাম এখানে আবির্ভূত হয়েছিলেন। তবে তুলনামূলক আলোচনার যদি দেখা যায় তাহলে মুকুন্দরাম চক্রবর্তী, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, তিনি কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রূপে পরিচিত হয়েছেন এবং তাঁকে বাংলা সাহিত্যের বিশিষ্ট মানুষ ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তাঁর কাব্য পাঠ করে এবং তাঁর সমস্ত সাহিত্যের লক্ষণ দেখে তিনি বলেছেন তিনি যদি আজকে আধুনিককালে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি একজন ভালো একজন ঔপন্যাসিক হতেন। অর্থাৎ তার চরিত্র নির্মাণ,
ঘটনাক্রম এবং তাকে পরিবেশন করা সবের মধ্যে দিয়ে সেই যে যুগ অর্থাৎ মধ্যযুগের যে বাংলা সাহিত্য সেখানে তিনি কিন্তু আলোক প্রক্ষেপণ করেছেন, যা থেকে যেন তার মতে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে সেখান থেকে যেন উপন্যাসের বীজ সেখানে বপন করা হয়েছিল। এরপরে আমরা আসব তৃতীয় মঙ্গল কাব্য, এটি হচ্ছে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যকে বলা হয় রাঢ়ের জাতীয় মহাকাব্য। এই কাব্যে বহু কবি আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কবিদের মধ্যে হচ্ছেন রূপরাম, ঘনরাম। এই ঘনরাম চক্রবর্তী কিন্তু বর্ধমান জেলার লোক এবং ঘনরাম চক্রবর্তীর উল্লেখযোগ্য কবি এবং সর্বশ্রেষ্ঠ কবি বলা হয় এই পর্বের। এখানে কাহিনী, একটি কাহিনী, সে কাহিনীটি হচ্ছে গিয়ে লাউ সেনের কাহিনী। লাউ সেন একজন হচ্ছেন ধর্মরাজের আশীর্বাদ পুষ্ট এবং এই ধর্মরাজের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি অসাধ্য সাধন করেছেন। তাঁর অসাধ্য সাধনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পূর্বের জায়গায় পশ্চিমে তিনি সূর্য উদয় করেছেন, লোহার গন্ডারকে তিনি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করেছেন এবং তার যে মামা মহাম্মদ তাকে তিনি কুষ্ঠরোগীতে পরিণত করেছেন এবং সর্বশেষ আরও একটি তার বিষয় রয়েছে, যেটি হচ্ছে দামোদর নদে হরকা বাণের তিনি আগমন করিয়েছিলেন। সব দিক দিয়ে দেখতে গেলে ধর্মমঙ্গল কাব্যের মধ্যে কিন্তু আমাদের যে বর্ধমান জেলার বিশেষ করে একটি প্রভাব লক্ষ্য করা যায় এবং এই কাব্যের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তথাকথিত সমাজের যে নিম্নবর্গীয় মানুষ তারা কিন্তু লাউ সেনের সহযোগিতা করছে। লাউ সেনের যুদ্ধ বিগ্রহ এবং সেই যুদ্ধ বিগ্রহে তারা অংশগ্রহণ করছে এবং বিশেষ করে তার যে রাজধানী ঢেকুরগড় এবং দামোদর নদ এ সমস্ত স্থানের উল্লেখের মাধ্যমে এটি যেন রাঢ়বঙ্গের একটা বিশেষ মঙ্গল কাব্য হয়ে উঠেছে। আমরা চতুর্থ যে মঙ্গল কাব্য সে মঙ্গল কাব্যের নাম হবে অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের কবির নাম রায় গুণাকর ভারতচন্দ্র রায়। তিনি পূর্বে হুগলি বর্তমানে হাওড়া ইত্যাদি হতে পারে কোনো একটা স্থান, সেই জায়গাটির নাম ছিল পেরু, সেখানকার তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বর্ধমান রাজের সঙ্গে তার পিতার সমস্যার জন্য তাকে শেষ পর্যন্ত গৃহ ছাড়া হতে হয় এবং শেষ পর্যন্ত তিনি আশ্রয় লাভ করেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। এই কৃষ্ণচন্দ্র রায় তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। তার যে খাদ্য পোশাক, তার যে জীবনযাপনের জন্য যে অর্থ তা তিনি ব্যবস্থা করে দেন এবং শেষ পর্যন্ত কৃষ্ণচন্দ্র রায়ের অনুরোধে তিনি কিন্তু এই কাব্যটি রচনা করেন। আমরা এই প্রসঙ্গে একটি কথা বলবো, যেটা গ্রন্থোৎপত্তির কারণ। প্রত্যেক গ্রন্থোৎপত্তির কারণের ক্ষেত্রে আমরা দেখেছি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল বা ধর্মমঙ্গলের ক্ষেত্রে যে দেবতা নিজে অনেক সময় আবির্ভূত হয়ে কবিকে নির্দেশ দিচ্ছেন যে তার মাহাত্ম্য সম্পর্কে কাব্য রচনা করতে। এক্ষেত্রে কিন্তু ভারতচন্দ্র রায় তিনি সর্বত্রই বলেছেন যে তিনি যে কাব্য রচনা করছেন এই কাব্যের যিনি হোতা অর্থাৎ গ্রন্থোৎপত্তির কারণ স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি এরকম বলেছেন, ভারত সরসে ভাসে নূতন মঙ্গল আসে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। এই কাব্যের মধ্যে এই অন্নদামঙ্গল কাব্যটির একটি অংশ মাত্র, এর পূর্ণ অংশটির নাম মানে পুরো গ্রন্থটির নাম অন্নপূর্ণা মঙ্গল। এই অন্নপূর্ণা মঙ্গলকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম অংশটির নাম হচ্ছে অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গল কাব্যের যে ঐতিহাসিক ঘটনা সেটি হলো পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের পর কিভাবে ব্রিটিশ রাজশক্তি তারা প্রবেশ করছে এবং আমাদের যে বঙ্গীয় যে জীবন, সেই যে জীবনধারা, সেই যে শ্লথ জীবনধারা, সেই যে একটা বিশেষ যে গণ্ডিবদ্ধ জীবন, সেই জীবনে কিন্তু একটা পাশ্চাত্যের যে বাতাস সেটা প্রবেশ করছে, এটা বোঝা যায়। এবং সঙ্গে সঙ্গে আমরা এটাও বলি যে ভারতচন্দ্রকে আমরা বলি যুগসন্ধির কবি, অর্থাৎ একদিকে তিনি পুরনোকে ধরে আছেন, আবার অন্য ধাপটি তিনি নূতনের দিকে বাড়িয়ে দিয়েছেন। কারণ আমি ইতোমধ্যেই বললাম যে নতুন মঙ্গল আসে, মঙ্গল কাব্যটা মঙ্গল কাব্য, কিন্তু এর মধ্যে নূতনত্ব আছে। আরেকটি কথা এই প্রসঙ্গে বলতে হবে ভারতচন্দ্র রায় সম্পর্কে, যেটি তার যে শিক্ষা এবং তার যে জ্ঞান এবং বোধ
সেগুলো তিনি এই কাব্যে প্রয়োগ করেছেন। এইভাবে তিনি নিজেই বলেছেন, পড়িয়াছি যেই মতো লিখিবারে পারি, কিন্তু সেসব লোকে বুঝিবারে ভারী, না রবে প্রসাদ গুণ, না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনি মিশাল। তিনি এই যে যাবনি মিশাল ভাষা, যাবনি মানে যবন, অর্থাৎ যারা বিদেশি, যারা আক্রমণকারী, তাদের ভাষাকেও তিনি সযত্নে গ্রহণ করেছেন। অর্থাৎ সংস্কৃতর জ্ঞান যেমন তিনি প্রয়োগ করেছেন, তেমনি বিদেশি ভাষাকেও তিনি প্রয়োগ করে একটি সুন্দর কাব্য বাঙালি জাতিকে উপহার দিয়েছেন। শুধু মঙ্গল কাব্যের ক্ষেত্রেই এই কাব্যটি শোভাবর্ধন করেছে তাই নয়, বাংলা সাহিত্যের এটি একটা শোভাবর্ধক হয়ে উঠেছে এই কাব্যটি। সুতরাং এই কাব্যের ভূয়সী প্রশংসা করেছেন। রবীন্দ্রনাথ তো তাকে বলেছেন রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার সৌন্দর্য তেমন তাহার কারুকার্য। সুতরাং প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করেছেন এই মঙ্গল কাব্যটি। শেষ মঙ্গল কাব্যটি তার অংশে কিন্তু কোনো মঙ্গল শব্দটি ব্যবহৃত হয়নি, এটিকে শিবায়ন বলি আমরা। এই শিবায়নটি কিন্তু বর্তমান সিলেবাসে আসেনি, তবে আমরা বলবো যে এই সঙ্গে সম্পৃক্ত সেহেতু আমরা শিবায়নের সম্পর্কেও একটু জেনে রেখে দেব যে এখানে রামেশ্বর ভট্টাচার্য এবং রামকৃষ্ণ রায় এই দুইজন কবি শিবকে নিয়ে এই কাব্য রচনা করেছেন। শিব আসলে তথাকথিত নিম্নবর্ণের দেবতা ছিল এবং তাকে নিয়ে, তার যে জীবনযাপনকে নিয়ে এই কাব্যটি রচনা হয়েছে শিবায়ন। এইভাবে আমরা মঙ্গল কাব্যের ইতি টানলাম। এরপরে আমরা অন্তমধ্য বাংলা যুগের যে দ্বিতীয় পর্যায়টি হলো, সেটি হচ্ছে আমাদের বৈষ্ণব সাহিত্য। এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে দুটি জিনিস খুবই উল্লেখযোগ্য, একটি হচ্ছে পদাবলী সাহিত্য, অন্যটি জীবনী সাহিত্য। পদাবলী সাহিত্যটার ধারাবাহিক এসেছে, অর্থাৎ সেটা চৈতন্য পূর্বযুগেও ছিল, যেমন বিদ্যাপতি বা চণ্ডীদাসের থেকে এটা এসেছে। কিন্তু এখন পদাবলীতে নূতনত্ব লক্ষ্য করা গেল। সেই নূতনত্বের মধ্যে দুটি বিষয়ক পদ কিন্তু খুবই উল্লেখযোগ্য। সেই দুটি বিষয়ক পদের মধ্যে প্রথমটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ, দ্বিতীয়টি হচ্ছে গৌরচন্দ্রিকা। এই পর্বের দুজন বিখ্যাত কবির নাম এ প্রসঙ্গে উল্লেখ করা খুবই প্রয়োজন। প্রথমটির নাম হচ্ছে বিদ্যাপতির ভাবশিষ্য। বিদ্যাপতির তিনি হচ্ছেন গিয়ে যে সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো তিনি সম্পূর্ণভাবে বাংলা সাহিত্যে বহন করে নিয়ে এসেছেন এবং 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 সেখানে বলা আছে যে ব্রজের মধুর লীলা যাশুনি দরবে শিলা রচিলেন কবি বিদ্যাপতি, তাহা হতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ, গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি। এই গোবিন্দ দাস কিন্তু বর্ধমান জেলার মানুষ এবং তার কাব্যের মধ্যে বা তার যে পদাবলী, সেই পদাবলী সাহিত্যে যে পর্বটি সবথেকে উল্লেখযোগ্য এবং তাকে রাজাধিরাজ বলা হয়েছে যে পর্বের জন্য, রাধা এবং কৃষ্ণ লীলার ক্ষেত্রে যে পর্বটির জন্য তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, সেটি অভিসার পর্যায়ে। সে অভিসার পর্যায়ের একটি পদ হলো এইরকম: মন্দির বাহিরে কঠিন কবাট, চলইতে পঙ্কিল সংকিল বাট, তহি অতি দূরতর বাদর দর, বাড়ি কি বারোই নীলন চল। এইভাবে গোবিন্দ দাস সেই যে বিদ্যাপতির যে ভাষা ব্রজবুলি, সেই ব্রজবুলি এবং বর্তমানের যে বাংলা, এই দুইয়ের মিশ্রণে তিনি ব্রজবুলি পদ রচনা করেছেন এবং তার সঙ্গে বাংলা পদ রচনা করেছেন এবং সবে মিলে বৈষ্ণব পদাবলীর যে ধারা সেটি তিনি সমৃদ্ধ করেছেন। আর অন্যদিকে যেটি চণ্ডীদাসের ধারা, যে মরমিয়া যে ধারা, অর্থাৎ যেটি হচ্ছে আমরা বলেছিলাম যে দুঃখের কবি চণ্ডীদাস, তার ধারাটি জ্ঞানদাসে এসে সম্পূর্ণ হলো। জ্ঞানদাসও বর্ধমান জেলার কবি এবং তার কবিতার মধ্যে দিয়ে আমরা তথাকথিত রাধার যে মনের যে ব্যথা এবং তার যে কোনো কিছু না পাওয়া এবং তার যে সব কিছু আশা আকাঙ্ক্ষা যে বিনষ্ট হওয়া, তার কবিতার মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ সেখানে সুখ বা যে আমাদের আনন্দ, তার পরিমাণ অত্যন্ত কম, বরঞ্চ সুখের খোঁজ করতে গিয়ে তিনি দুঃখ লাভ করেছেন। তার বিখ্যাত কবিতাটির কয়েকটি পংক্তি হলো এরকম: সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমৃত সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। এইভাবে আমরা
চৈতন্য পরবর্তী যুগের দুজন বিখ্যাত বৈষ্ণব কবির কথা বললাম, এবং চৈতন্য যুগের বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ তুলনামূলকভাবে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস বা বলরাম দাসের তুলনায় অনেক নিষ্প্রভ। এবং আমরা এই যে বৈষ্ণব পদাবলী, এই যে বৈষ্ণব ধারা, এই ধারার দুটি বিষয়ের কথা আমি বলেছিলাম এর আগেই। সেটি হলো, একটি হলো সেটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরাঙ্গ চন্দ্রিকা। অর্থাৎ গৌরাঙ্গ বলতে এখানে নদিয়ার যে চৈতন্যদেব বা নিমাই, তাকে দেখে এই ধরনের পদ রচনা করা। আর দ্বিতীয়টি হচ্ছে যখন পালাকীর্তন শুরু হয় বা পালাকীর্তন যখন গাওয়া হয়, সেই পালাকীর্তন গাওয়ার পূর্বে এই গৌরচন্দ্রিকা কথা হয়। গৌরচন্দ্রিকার এমনি সাধারণ অর্থ হলো ভনিতা, গৌরচন্দ্রিকা। কিন্তু এখানে গৌরচন্দ্রিকা বলতে বোঝানো হয় যে মূল আজকের যে পালাকীর্তন গাওয়া হবে সেটি কোন পর্যায়ের হবে, রাস হবে, মিলন হবে, মাথুর হবে, নাকি পূর্বরাগ হবে, এসবের সেটি হচ্ছে একটা নির্ণায়ক। তাই আমরা দুটোকে আমরা এইভাবেই বলি যে গৌরাঙ্গ বিষয়ক পদ আর গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য আমরা এভাবেই টানি। সে টানাটা হচ্ছে এইরকম যে সমস্ত গৌরচন্দ্রিকাই হলো গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়। একটি পদের আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে এরকম যে শ্রীচৈতন্যদেব তিনি সবসময় আকুল, তিনি হচ্ছেন বহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ। তিনি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন এবং সেই খোঁজার বিষয়টি একবারে মূল পালাকীর্তনেও সেটি চলে যাচ্ছে। এইভাবে আমরা বহু পদের উল্লেখ আমরা করতে পারি। তা যাই হোক, আমরা এইভাবে বৈষ্ণব পদাবলীর দিকটিকে আমরা সমাপ্ত করে এই চৈতন্য যুগে বা চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব সাহিত্যে আরেকটি নতুন বিষয় সংযোজিত হলো, তার নাম হচ্ছে জীবনী সাহিত্য। এই জীবনী সাহিত্যের দিকটিকে আমরা যদি উল্লেখ করি তাহলে 4 জন জীবনীকারের বিশেষ করে আমরা উল্লেখ পাই। তার মধ্যে 2 জন অত্যন্ত মানে কি নামী, তাদের একটু আলোচনা করা দরকার। প্রথম জনের নাম হচ্ছে চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাসের আবির্ভাব ঘটেছিল বর্ধমান জেলার দেনুর গ্রামে, এবং তার যে মাতামহ তিনি ছিলেন কিনা চৈতন্যদেবের পার্ষদ, এবং সেই দেনুর গ্রাম থেকে তার পাটবাড়ি আছে, সেখান থেকে তিনি রচনা করেন চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতে কিন্তু শ্রীচৈতন্যকে তিনি দেখেননি, তিনি তার মা নারায়ণীর কাছে যেটা শুনেছেন সেই থেকে তিনি রচনা করেছেন। এবং এখানে শ্রীচৈতন্যের উপর যে বিশ্বাস, যে ধ্যান ধারণা, সেটি একটি আমূল বদল হয়েছে। অর্থাৎ যে মানবিক যে রূপ, চৈতন্যদেবের যে মানবিক রূপ, সেই রূপের চেয়ে অনেক বেশি তাঁর ঐশ্বরিক রূপ, অর্থাৎ তিনি একজন যে ঈশ্বর, তিনি যে সর্বময় কর্তা, সেটা সেখানে প্রকাশ পেয়েছে। এই গ্রন্থ নাম হলো চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবত এই রচনা বা এই কবিকে বলা হয় যে চৈতন্য লীলার ব্যাসদেব। ব্যাসদেব যেমন মহাভারত রচনা করেছেন, চৈতন্য জীবনী সাহিত্যের ব্যাসদেব হলেন গিয়ে এই বৃন্দাবন দাস। এছাড়া লোচন দাস এর চৈতন্যমঙ্গল, লোচন এবং জয়ানন্দের চৈতন্যমঙ্গল তথা তুলনামূলকভাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের থেকে অনেক একটু নিম্ন শ্রেণীর, কিন্তু তাদের প্রচেষ্টা লক্ষণীয়। এখান থেকে বড় প্রশ্ন এই দুটো থেকে তেমন হয় না, শুধুমাত্র চৈতন্য মঙ্গল এর রচয়িতা কে। আবার দুটো মঙ্গল চৈতন্য মঙ্গল দুজনেরই কাব্যের নাম চৈতন্য মঙ্গল, সুতরাং এখানে একটি সমস্যা এসেই যায়। সুতরাং এই লোচন দাস এবং জয়ানন্দ তুলনামূলকভাবে কম আলোচনার দাবি রাখে। সর্বশ্রেষ্ঠ যিনি এই বৈষ্ণব বা চৈতন্য জীবনী সাহিত্যের যিনি রচয়িতা, তার যে কাব্যের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এটি রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। এই কৃষ্ণদাস কবিরাজ ঝামটপুর বলে ওই কাটোয়ার কাছে, বর্ধমান জেলার কাটোয়ার কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং এই কাব্যটি নাকি তিনি একেবারে বৃদ্ধ বয়সে রচনা করেছেন। এবং এও শোনা যায়
যে তিনি এই যে পাণ্ডুলিপিটা শেষ বয়সে হারিয়ে ফেলেছিলেন এবং হারিয়ে ফেলার জন্য তিনি নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। অর্থাৎ এত সুন্দর যে কাব্য হারিয়ে যাওয়ার জন্য তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে জীবন দান করেছেন বলে অনেকে মনে করেন, তবে এটি শুধুমাত্র লোকশ্রুতি মাত্র। যাই হোক, আমরা এই কাব্যের অভ্যন্তরে প্রবেশ করি। এটি অনেকটা বৃন্দাবন দাসের যে কাব্য, সেই কাব্যের ধাঁচেই এটাও রচিত হয়েছে। ধাঁচটা কি না, 3টে অংশ আছে: আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। অর্থাৎ এই যে আমি আগে কৃষ্ণের চৈতন্যদেবের যে জীবনকে 3টে ভাগে ভাগ করেছিলাম, সেইভাবেই এটা অনেকটা হচ্ছে। অর্থাৎ আদিলীলা এবং মধ্যলীলায় তিনি যখন সে পর্যটক বিভিন্ন দেশ জায়গায় যাচ্ছেন, ভারত ভ্রমণ করছেন, তার যে অভিজ্ঞতা সেটা রয়েছে। সেখানে তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন যারা তার্কিক তাদের সঙ্গে কথা বলছেন, উত্তর ভারতে তিনি বিভিন্ন জায়গায় তিনি প্রবেশ করছেন এবং সেখানে গিয়ে রূপ সনাতনের সঙ্গে তার দেখা হচ্ছে। এই ব্যাপারগুলো মধ্যলীলায় আছে। মধ্যলীলার সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে সেটা সাধ্য সাধন তত্ত্ব, অর্থাৎ কোনটা আমার লক্ষ্য এবং সেই লক্ষ্যটাকে আমি কিভাবে পূরণ করব। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে পাওয়া এবং সেই কৃষ্ণকে পেতে গেলে আমাকে কি করতে হবে সেটি এই সাধ্য সাধন তত্ত্বে বর্ণিত হয়েছে। এছাড়াও মধ্যলীলায় আরও একটি বিশেষ দিক লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে রাধাকে আর কৃষ্ণকে। সেখানে ওই রাধা এবং কৃষ্ণ কে ইত্যাদি বলতে গিয়ে তিনি তার যে গ্রন্থ সেখান থেকেই আমরা কিছুটা উদ্ধৃত করতে পারি। তিনি বলেছেন, রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্য বিলন রস আস্বাদন করি। তার যে কাব্যটি, সে কাব্যটি একেবারে মহাভারতীয় যে আকার সেটা লাভ করেছে এবং এটা শুধুমাত্র এই যে আমাদের সিলেবাসের গণ্ডির মধ্যে আছে তা নয়। এটি একটি বৈষ্ণব ধর্মগ্রন্থ, এটি একটি আকর গ্রন্থ এবং বৈষ্ণব ধর্মপ্রাণ এমনকি অনেক হিন্দু ধর্মপ্রাণ ব্যক্তি এটিকে মর্যাদা সহকারে পাঠ করেন। এই গ্রন্থের যে 3টি লীলা অর্থাৎ আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা থাকলেও অন্তলীলা খুব তাড়াতাড়ি তিনি শেষ করেছেন। এই আক্ষেপ কৃষ্ণদাস কবিরাজের যেন ছিল এবং সেই আক্ষেপ তিনি পূরণ করেছেন অন্তলীলার ক্ষেত্রে এবং অন্তলীলাটি অনেকটা বৃহৎ হয়েছে এবং এই গ্রন্থ, 2টি গ্রন্থই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, 2টি বৈষ্ণব সাহিত্যে উজ্জ্বল উদাহরণ এবং বাংলা সাহিত্যে এর যে অবদান অনস্বীকার্য। আমরা তাহলে এই প্রসঙ্গটি পরিত্যাগ করে আমরা 3য় প্রসঙ্গে চলে গেলাম। তাহলে সেই প্রসঙ্গটির নাম হচ্ছে অনুবাদ সাহিত্য। আমরা দেখলাম যে চৈতন্য পূর্বযুগে একটি অনুবাদ সাহিত্য রচিত হয়েছে, সেটি ছিল মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। এবারে যে অনুবাদ হলো সেটি হচ্ছে গিয়ে রামায়ণ। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় বাল্মীকি রচনা করেছিলেন। সেই রামায়ণকে বাঙালির উপযুক্ত করে বাংলা ভাষায় যিনি পরিবেশন করলেন এবং যিনি খ্যাতি লাভ করলেন তিনি ফুলিয়ার কীর্তিবাস ওঝা। এই কীর্তিবাস ওঝা সম্পর্কে নানা রকম জনশ্রুতি আছে এবং তার যে আবির্ভাবকাল এ নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। তবে তার একটি অংশ থেকেই এভাবে বলা যায় যে তিনি কিভাবে আবির্ভাব হয়েছিলেন, কখন হয়েছিলেন, কী বারে হয়েছিলেন, সেটা এইভাবে একটু বলা যেতে পারে যে আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কবি কীর্তিবাস। এই কীর্তিবাস নদিয়া জেলার, ইনি 12 বছর বয়সে নাকি গৃহত্যাগ করে তিনি এক রাজার সংস্পর্শে আসেন এবং সেই রাজার আনুকূল্য লাভ করেন, আর্থিক সহায়তা লাভ করেন এবং তার সহায়তায় বা পৃষ্ঠপোষকতায় তিনি এই রামায়ণ কাব্যটি উপহার দিয়েছেন। এখন রামায়ণের যে কীর্তিবাসের যে জীবনীর থেকে রামায়ণের যে দিকগুলি একটু আলোচনা করা দরকার। সেটা হলো যে এই যে বাংলা রামায়ণ, এর কি গ্রন্থটির কিন্তু রামায়ণ নাম তিনি রাখেননি, তিনি রেখেছেন শ্রীরাম পাঁচালী। এটি পাঁচালী অর্থাৎ পাঁচালীর যে ছন্দ সেই ছন্দে লেখা হয়েছে। পাঁচালী মানে আমরা দেখেছি যে সমস্ত যারা পুজো আর্চা বা ধর্মের ব্যাপারটা যারা বোঝেন তারা জানেন যে ঘরে
যখন নারায়ণের যে পূজা যখন হয় তখন এক ধরনের পাঁচালি পাঠ করা হয় এবং সেই পাঁচালিতে একটা সুর থাকে এবং সেই কথকতার ব্যাপারটা সেখানে থাকে। আমরা এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে বলতে পারি যে পথের পাঁচালি যে উপন্যাস বিভূতিভূষণ রচনা করেছেন, সেই পথের পাঁচালি উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র অপূর্ব রায়, তার পিতা হরিহরও কিন্তু এই কথকতার কাজ করতেন। এইভাবে সেই পাঁচালির ঢঙে রামচন্দ্রকে, রাবণকে, লক্ষ্মণকে আমাদের বাঙালি করে তুলেছেন। অর্থাৎ সংস্কৃতর যে জটাজাল, অর্থাৎ রাম যে তখন ছিল আদর্শ চরিত্র, সবের আদর্শ, অর্থাৎ বাল্মীকি রামায়ণে রাম ছিল আদর্শ চরিত্র। তিনি আদর্শ পিতা, আদর্শ পুত্র, আদর্শ পতি, আদর্শ রাজা। সেই আদর্শের তুলনায় কৃত্তিবাসের রামায়ণে রাম এসে গেল একেবারে বাঙালির রাম। এ প্রসঙ্গে দুটি উদাহরণ দেওয়া যেতে পারে। সেই দুটি উদাহরণ হলো, একটি উদাহরণের মধ্যে হলো যে বিভীষণের যে পুত্র তরণী সেন, তিনি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার পোশাক আশাক, রথ ইত্যাদি যেভাবে সুসজ্জিত করা হয়েছে সেটির একটু বর্ণনা আমি এ প্রসঙ্গে করতে পারি। যেমন এরকম যে সর্ব অঙ্গে রাম নাম, রথ চারিপাশে, তরণীর ভক্তি দেখে কপিগণ হাসে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তরণী এমনভাবে তার পোশাক আশাক বা দেহের যে সমস্ত অংশে বিভিন্ন রকমের আজকে যাকে বলে ট্যাটু সেগুলো করেছেন, তাতে সবই রাম নাম লেখা আছে। সুতরাং রাম নাম এত লিখে, রথের চারিদিকে লিখে তিনি রামের সঙ্গে যুদ্ধ করতে আসছেন, এটা দেখে শুধু মানুষ নয়, কপিগণ মানে বাঁদরগুলোও হাসছে। তা যাই হোক, এটা একটা হলো। আর আমরা বলতে পারি যে রামচন্দ্র কিভাবে বাঙালি একজন স্বামী হয়ে উঠেছেন, সেটার উদাহরণ আমরা সব বাঙালি প্রায় জানে। এটা একেবারে আমাদের কাছে প্রবাদ প্রবচনের মতো হয়েছে। এই রকম যে সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। তাহলে এই 7 কাণ্ডের রামায়ণ তিনি রচনা করলেন। কিন্তু 7 কাণ্ডটি ঠিক আছে মূল রামায়ণের সঙ্গে, কিন্তু ভাষারও কোনো মিল নেই। সেখানে সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, সেখানে ছন্দেরও কোনো মিল নেই। ও আমাদের যে ছন্দ সেটা হচ্ছে পাঁচালির ছন্দ। আর সবথেকে যেটা অমিল সেটা হচ্ছে চরিত্র নির্মাণের ক্ষেত্রে একেবারে বাঙালি করে দিয়েছেন। সুতরাং আচার্য দীনেশচন্দ্র সেন, স্বয়ং রবীন্দ্রনাথ এই যে শ্রীরাম পাঁচালী অর্থাৎ কৃত্তিবাস ওঝার যে বৈশিষ্ট্য সেরম সম্পর্কে তারা ভূয়সী প্রশংসা করেছেন। এবং ছোটদের রামায়ণ হাতে হাতে ফেরে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, সেটি সকলেরই জানা। সুতরাং এর যে ঘটনাক্রম আমি বললাম না, কারণ এই ঘটনাক্রম আমরা এই আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে, ভারতের আকাশে বাতাসে বয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা এপিক। আর সে এপিক হচ্ছে অথেন্টিক এপিক, এটা জাতীয় মহাকাব্য। আর জাতীয় মহাকাব্যের লক্ষণই হচ্ছে এটা, জাতীয় মহাকাব্য না পড়লেও এ সম্পর্কে অনেক বিষয় আমরা জানতে পারি। বিশেষ করে এ প্রসঙ্গে আমি আরেকটি বিষয়কে কোট করতে পারি। এস ওয়াজেদ আলী তার ভারতবর্ষ গল্পে তিনি বলেছিলেন যে সেই ট্র্যাডিশন সমানে চলছে, অর্থাৎ রামায়ণ পাঠ করা বাঙালির একটা অভ্যাসের মধ্যেই আছে। এবার আমরা এই অনুবাদ কর্মের মধ্যে দ্বিতীয় পর্যায়টির নাম হচ্ছে মহাভারতের অনুবাদ। এই মহাভারতের অনুবাদের শ্রেষ্ঠ কবি বর্ধমান জেলার সিদ্ধিগ্রামের কাশিরাম দাস। কিন্তু কাশিরাম দাস যে মহাকাব্য সংস্কৃত থেকে বাংলায় রূপান্তরিত করেছেন, তিনি নাকি সম্পূর্ণ কাব্যটি রচনা করতে পারেননি, তার আগেই তিনি প্রয়াত হয়েছেন, এরকম একটা মত লক্ষ্য করা যায়। সেখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এরকম: আদি সভা বন বিরাটের কিছু দূর, ইহার হচ্ছে কাশিদাস গেলা সর্বপুর। অর্থাৎ কাশিদাস এই যে মোট 18টি পর্বের যে মহাভারত, সেই মহাভারতে মাত্র 4টি পর্ব তিনি রচনা করেছেন। পরবর্তীকালে তার ভাই বা তার পুত্র নাকি এটি সম্পূর্ণ করেছেন। সে কথা বাদ, সবথেকে বিষয়টা হচ্ছে যেটা, যে সে সংস্কৃতর যে মহাভারত যেটি বেদব্যাস রচনা করেছিলেন, সে সংস্কৃত যে জটাজল থেকে ঠিক ওই আমাদের রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝার মতোই তিনি বাংলা ভাষায় পরিবেশন করেছেন, তাই নয়, তাকে অনেকটা বাঙালির মতো রূপদান করেছেন। ফলত মূল রামায়ণের সঙ্গে যেমন অনেক কিছু মিল রয়েছে, আবার কৃত্তিবাস ওঝার যেমন, আবার নতুন যে তিনি যেভাবে রচনা করলেন তার সেখানে অমিলও রয়েছে। ঠিক মহাভারতের ক্ষেত্রেও তাই।
মহাভারতের ক্ষেত্রে দেখা যাবে বেদব্যাসের অনেক বিষয়ই রয়েছে, যেমন 18টা পর্বের কথা আছে, বিভিন্ন পর্বের লোকজনদের নামের কথা ঠিক আছে, কিন্তু দেখা যাবে তার কাছে পরিবেশনের যে পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই বাংলা ভাষায় চৈতন্য পরবর্তী যুগের অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে দুটি বিষয় কিন্তু তাহলে আমরা লক্ষ্য করলাম, একটি হচ্ছে রামায়ণ, একটি মহাভারত। এছাড়াও মহাভারতের আরও দুজন যে অনুবাদক তাদের নাম আছে শ্রীকর নন্দী এবং কবীন্দ্র পরমেশ্বর। এরা তখন যে রাজা লস্কর ছুটি খাঁ এবং লস্কর পরাগল খাঁ তাদের অনুরোধে দুটি মহাভারতের অনুবাদ করা হয়, কিন্তু সে মহাভারত সম্পূর্ণ নয়। তুলনামূলকভাবে কাশিরাম দাসের মহাভারত কিন্তু বিশেষভাবে বাংলা সাহিত্যে সম্পদ হয়ে উঠেছেন এবং তার যে ভণিতা, কাশিরাম দাসের এই যে কাব্যের যে ভণিতায় যে বিষয়টি আছে সেটি উল্লেখ করলেই বোঝা যাবে এই কাব্যের মহিমা। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। সুতরাং একাদশ শ্রেণীর ছাত্ররা পুণ্যবান হোক বা না হোক এ সম্পর্কে একটু জেনে রাখা আবশ্যিক। এরপর আমরা আসব আরও দুজন কবি যারা এই অনুবাদ সাহিত্যের মধ্যে যুক্ত ছিলেন, তাদের আমরা বলি সপ্তদশ শতকের কবি। এরা সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। দৌলত কাজী এই আরাকান রাজসভার প্রথম কবি এবং এই কবি তিনি যে হিন্দি কবি জাইসি এবং মিয়া সাধন, এই যে দুটো হিন্দি কবি, এরা হিন্দি ভাষায় লিখেছিল, যেটা ময়না কা সৎ এবং পদুমা বত। এই ময়না কা সতের তিনি করলেন কি, সেটিকে তিনি বাংলায় রূপান্তরিত করলেন সতী ময়নামতি। এই ময়নামতি কাব্যটি দৌলত কাজী কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেননি, তার আগে তিনি প্রয়াত হন। অন্যদিকে এই রাজসভা অর্থাৎ এই যে শ্রী সুধর্মার যে রাজা এবং তার যে প্রধান অমাত্য মাগন ঠাকুর, তার অনুপ্রেরণায় একজন সামান্য সৈনিক এবং যাকে ছোটোবেলায় হারমাদরা অপহরণ করেছিল, সেই সৈয়দ আলাওল এই কাব্যটি সম্পূর্ণ করেন, ময়নামতি সম্পূর্ণ করেন। এবং শুধু ময়নামতি সম্পূর্ণ করেন তাই নয়, তার সঙ্গে তিনি যে কাব্যটি নতুন করে অনুবাদ করলেন সেই কাব্যটির নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতীর কাহিনী আমরা জানি যে আলাউদ্দিন খলজি এবং যে চিতরের রানা তাদের মধ্যে যে টানাপোড়েন, এই যে জহর ব্রত, এটি সুন্দরভাবে তিনি একেবারে বাংলা ভাষায় পরিবেশন করেছেন। আমরা এই কাব্য দুটিকে নানাভাবে পরিচিত হতে দেখতে পারি। কেউ বলে আরাকান রাজসভার কবিদের নাম বলো, বা আরাকান রাজসভার কবি কারা, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে, ইত্যাদিভাবে প্রশ্ন হয়। কিন্তু মূলত এগুলো কিন্তু অনুবাদ সাহিত্য। অর্থাৎ আমরা যেমন রামায়ণের অনুবাদ দেখলাম, মহাভারতের অনুবাদ দেখলাম, চৈতন্য পূর্বযুগে ভাগবতের অনুবাদ দেখেছিলাম, ঠিক এখানে আরাকান রাজসভায় দুজন মুসলমান কবি, একজন সৈয়দ আলাওল এবং দৌলত কাজীর আমরা অনুবাদ সাহিত্য লক্ষ্য করলাম। এবার আমাদের চৈতন্য পরবর্তী যুগের বা বাংলা সাহিত্যের অন্তমধ্য যুগের শেষ স্তম্ভটি হচ্ছে আমাদের শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলী বা এর সঙ্গে যুক্ত হয় শক্তি সাধনা, শাক্ত পদাবলী বা শক্তি সাধনা। অর্থাৎ আমরা যেখানে দেখেছিলাম যে বৈষ্ণব পদাবলীতে যেমন দেখেছিলাম যে স্বয়ং কৃষ্ণ বা বিষ্ণু তিনি নন্দ যশোদার শুধু নয়, রাখাল বালকদের নিজের একেবারে বন্ধু বা পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। সেখানে ওই 5টি রসের কথা বলা হয় বৈষ্ণব সাহিত্যে, যে সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 রসে তিনি পরিবর্তিত হয়েছেন। অর্থাৎ কেউ পুত্ররূপে, কেউ বন্ধুরূপে, কেউ দাসরূপে, কেউ বা নানা রূপে, বা কেউ প্রিয় রূপে, এভাবে কৃষ্ণকে দেখেছেন। ঠিক অনেকটাই যেন শাক্ত পদাবলীতে সেই ধরনের আমরা লক্ষ্য করি। সেটা কি না, হিমালয়ের কন্যা এবং মেনকার গর্ভজাত তিনি হচ্ছেন উমা, পার্বতী, যাকে আমরা দুর্গা, চণ্ডী ইত্যাদি নানা নামে উল্লেখ করি। তা তিনি আগমন ঘটেন, তার সেই আগমন ঘটে কখন, যায় আমাদের শরৎকালে তার আগমন ঘটে এবং তার আগমনের জন্য সারা বছর প্রতীক্ষা করে তার মা বাবা যে কবে আসবে।
কারণ তিনি থাকেন কৈলাসে, কৈলাসপতি স্বয়ং শিবের তিনি ঘরণী, এবং সপরিবার তিনি পিতৃগৃহে আগমন করেন এবং সেখানে মাত্র কয়েকদিন তিনি অবস্থান করেন। এই অবস্থান পর্বটি একটি পর্যায়, অবস্থানের আগে অর্থাৎ আসবে এইটা নিয়ে একটা পর্যায়, এবং তারপরের শেষের পর্যায়টি অত্যন্ত বেদনাদায়ক, এটিকে আমরা বলি বিজয়া পর্যায়। তাহলে মূলত শাক্ত পদাবলীকে দুটি পর্যায়ে ভাগ করি আমরা, আগমনী পর্যায় আর বিজয়া পর্যায়। এই আগমনীতে আগমনের বার্তা থাকে, সেখানে আনন্দ থাকে, আকাঙ্ক্ষা থাকে, উৎসাহ থাকে, উদ্গ্রীবতা থাকে, কিন্তু বিজয়াতে থাকে আমাদের অশ্রুসজল অবস্থা। তা আমরা এই প্রসঙ্গে যে কবি সর্বাপেক্ষা খ্যাতি লাভ করেছেন এই আগমনী বিজয়া তথা শাক্ত পদাবলী পর্যায়ে, তিনি কবিরঞ্জন এই উপাধি লাভ করেছিলেন। তিনি হালি শহরের কবি রামপ্রসাদ সেন। এই রামপ্রসাদ সেনকে বলা হয় শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি। এছাড়াও কমলাকান্ত ভট্টাচার্য, যিনি আদতে বর্ধমান জেলার কালনাতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বর্ধমান রাজার আনুগত্য লাভ করেছিলেন, আনুকূল্য লাভ করেছিলেন। সেই আনুকূল্য লাভ করে তিনিও প্রচুর কবিতা লিখেছেন। তাহলে আমরা শাক্ত পদাবলীর যে বিষয়টি সেটি আমরা দুটি পর্যায়ে যেমন ভাগ করলাম, সেই সঙ্গে বহু কবি কিন্তু এই পর্যায়গুলিতে কবিতা লিখেছেন, শুধু এই দুজন নয়। বিশেষ করে আমি আরেকজনের নাম করে এই পর্যায়টি সমাপ্ত করব, যিনি বিজয়া বিষয়ক কবিতা লিখে খ্যাতিলাভ করেছেন। তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁর কবিতার কয়েকটি লাইন বলে আমি একদিক দিয়ে যেমন শাক্ত পদাবলীর অন্তিম পর্ব ঘোষণা করব, একই সঙ্গে বাংলা বিষয়ের চৈতন্য পরবর্তী যুগের তথা বাংলা সাহিত্যের অন্তমধ্যযুগের অবসান ঘটবে। পদটি এরকম: যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে।